edutv.com-এ তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে বুঝতেই পারছো এই ভিডিওগুলোতে আমরা প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেনগুলো আছে ওগুলো সলভ করে দিচ্ছি। তো এই ভিডিওতে আমি ইন্টারের ফিন্যান্স ফার্স্ট পেপারের ফিন্যান্সের 6 নম্বর চ্যাপ্টারের সিলেট বোর্ড 2016-তে যে কোশ্চেনটা আসছে ওইটা সলভ করে দিব। কোশ্চেনটা দেখতে খুব ইজি মনে হলেও একটু ডিফারেন্ট। নর্মালি আমাদের বোর্ডে যতগুলো কোশ্চেন আসছে সবগুলোতেই সুদ ছিল বার্ষিক, মানে ইয়ারলি বা অ্যানুয়াল। শুধু এই কোশ্চেনটাতে আমাদের সুদ হলো 6 মাস বা মাসিক কিছু একটা আছে, আমি দেখলাম। দেখো, তো আমরা বরাবরের মতো কোশ্চেনটা আগে সলভ করার আগে আমরা একটু মেইন কোশ্চেনটা পড়ে নিই তোমাদের টেস্ট পেপার থেকে। আর এর আগে তোমরা যে কাজটা করবে, আমাদের ওয়েবসাইটে যে লাইভ ক্লাস সেকশনটা অথবা আমাদের ইউটিউবের চ্যানেল থেকে edutv.com-এর চ্যানেল থেকে আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে এই চ্যাপ্টারের উপরে 6 নম্বর চ্যাপ্টার, তার মানে দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টারের উপরে, ওগুলো তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে এই ভিডিওটা বা এই ধরনের যতগুলো কোশ্চেন আমরা করাই না কেন তোমাদের দেখতে অনেক বেশি সুবিধা হবে। দেখো, তো আমি কোশ্চেনটা তোমাদের টেস্ট পেপার থেকে পড়ে শোনাচ্ছি, তোমরা একটু ভালো করে শোনো। জনাব রাসেল দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে তার কষ্টার্জিত অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করতে চান। তিনি বাজার যাচাই করে 2টি বন্ডের সন্ধান পান। এ সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ: বন্ড এম এবং কিউ। হ্যাঁ, একটা বন্ড হলো এম আর একটা হলো কিউ। আচ্ছা, অভিহিত মূল্য এম এর হলো 1000 টাকা আর কিউ হলো 500 টাকা। কুপন সুদের হার 14% আর কিউ হলো 11%। মেয়াদ, এম এর মেয়াদ দেয়া নেই আর কিউ এর মেয়াদ দেয়া আছে 5 বছর। আচ্ছা, আর নিচে বলা আছে জনাব রাসেলের প্রত্যাশিত আয়ের হার 10%। তো এই ছিল আমাদের মেইন কোশ্চেন। এবার হলো আমরা সৃজনশীল নাম্বার ক, ঋণপত্র কি। দেখো, এই যে ক এবং খতে নর্মালি কোনো ম্যাথ দেখা যায় না। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার জানার জন্য আমরা আমাদের এই যে 6 নম্বর চ্যাপ্টার, তার মানে সবগুলো চ্যাপ্টার আলোচনা করার সময়, তার মানে টপিক ওয়াইজ আমাদের চ্যাপ্টারগুলো আলোচনা করার সময় আমরা ডিটেলস একদম ডেফিনেশন, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা যা আছে রিলেটেড তোমাদের আসার মতো সবগুলো আলোচনা করে দিই। তাই এরকম ডিটেলস জানার জন্য তোমরা ওই ভিডিওগুলো দেখো। তাহলে ঋণপত্র কি? ঋণপত্র হলো এক ধরনের ঋণের দলিল যা কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য ব্যবহার করে থাকে। নর্মালি ক নাম্বারের অ্যান্সারটা একটা সেন্টেন্সের মধ্যে দিতে হয়, তাই আমরা খুব ছোট করে লিখব। দেখা যাক আমাদের খ নাম্বারে কি বলা আছে। দেখো, খ নাম্বারে মুদ্রাস্ফীতি কীভাবে বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করে। দেখো, খুবই প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন যে মুদ্রাস্ফীতি কীভাবে বিনিয়োগের সিদ্ধান্তকে প্রভাবিত করে। সিম্পল কথা যে আমার ধরো মুদ্রাস্ফীতি হলে আমার ভবিষ্যৎ মূল্য কী হয়, বেড়ে যায় না কমে যায়। মুদ্রাস্ফীতি মানে কি? জিনিসপত্রের একদম সিম্পলি আমরা কি বুঝি যে জিনিসপত্রের দাম বেড়ে যায় হলো মুদ্রাস্ফীতি। যেমন আজকে ধরো আমার এই মার্কারের দাম 50 টাকা, আমি 1 বছর পরে কিন্তু আমি 60 টাকা দিয়ে, তাহলে এই যে 1 বছরে যে 10 টাকা বাড়লো কেন? মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেল। তো মুদ্রাস্ফীতি যদি বেশি হয়, আমাদের আজকে যেটার দাম বললাম যে 2017 সালে যেই মার্কারের দাম হলো আমার 50 টাকা, 2020 সালে আমার মার্কারের দাম 60 টাকা। তাহলে দেখো, আমি যদি ধরো এবার এই মার্কার কথা ভাবো, আমি যদি 50 টাকা 50 টাকা ইনভেস্ট করতে চাই, তাহলে আমার যখন এটা এখানে কত পার্সেন্ট মুদ্রাস্ফীতি কীভাবে বের করবো? যে 60 - 50 / 50 কত হয়? 10, 50 যদি পার্সেন্টেজে বের করতে চাই কত হবে? 2, তার মানে 20%। যদি আমার মুদ্রাস্ফীতি, তাহলে এখানে লিখি যে মুদ্রাস্ফীতি, দেখো মুদ্রাস্ফীতি 20% হলে আমি চাইবো যে আজকের 50 টাকা আমার 1 বছর পর মিনিমাম 60 টাকা হয়ে যাক। আর মুদ্রাস্ফীতি যদি হয় আমার 10%, তখন আমি কি চাইবো যে আজকের 50 টাকা 1 বছর পর মিনিমাম আমার 55 টাকা হতে হবে।
তাই না? তার মানে কি, মুদ্রাস্ফীতি বাড়লে ভবিষ্যৎ মূল্য বেড়ে যায়। দেখো 20% ভবিষ্যৎ মূল্য বেশি, মুদ্রাস্ফীতি কমলে ভবিষ্যৎ মূল্য কমে যায়। এভাবে আমাদের বিনিয়োগ সিদ্ধান্তটা কি বলে প্রভাবিত হয়। আমাদের গ নাম্বার কোশ্চেনে ছিল যে দেখো গ নাম্বার হলো উদ্দীপকে বর্ণিত কিউ বন্ডের মূল্য নির্ণয় করো। কিউ বন্ডের, তাহলে আমরা এটা মুছে দিই, আমরা গ নাম্বার কোশ্চেনটা এখন সলভ করব। গ নাম্বার বলা আছে উদ্দীপকে বর্ণিত কিউ বন্ডের মূল্য নির্ণয় করো। কিউ কোথায়? অভিহিত মূল্য 500, সুদের হার 11%, আর মেয়াদ হলো 5 বছর। আচ্ছা আমি একটু দেখি নিই যে 11% কি, 511% 5 বছর, আর উপরটা হলো 14,1000। তাহলে 5 বছর মেয়াদি, 5 বছর মেয়াদে প্রতি বছর আমি সুদ পাবো এই টাকার উপর কত পার্সেন্ট করে? 11% করে। তাহলে এখানে আমার দুইটা কাজ, আমি 5 বছর যে সুদগুলো পাবো ওগুলোকে বর্তমান মূল্যে নিয়ে আসবো। দেখো 5 বছর প্রতি বছর সমান হারে আমি 11% করে সুদ পাবো, নিশ্চয়ই এটা অ্যানুইটি। তাহলে অ্যানুইটির ফর্মুলা দিয়ে ব্যবহার করে আমরা আমাদের আগামী 5 বছরের প্রতি বছর যতগুলো ইন্টারেস্ট পাবো সবগুলোকে বর্তমান মূল্যে নিয়ে আসবো। প্লাস 5 বছর পর আমরা যে 500 টাকা কোম্পানির কাছ থেকে পাবো, ওই 500 টাকা 5 বছর পরের 500 টাকা আজকের দিনে কত সেটাও নিয়ে আসবো। তাহলে দুইটা কাজ, একটা হলো অ্যানুইটি দিয়ে 5 বছরের ক্যাশ ফ্লোগুলো নিয়ে আসবো, আর একটা হলো সিঙ্গেল একটা অ্যামাউন্ট যে 500 টাকা 5 বছরের পর কত আর আজকের দিনে কত। তাহলে দেখো আমাদের মেয়াদি বন্ডের বর্তমান মূল্য কীভাবে বের করে, যে বন্ডের বর্তমান মূল্য ফর্মুলাটা ছিল এরকম যে I 1 - 1 প্লাস KD। দেখো আমাদের অ্যানুইটির সময় ফর্মুলা ছিল কি, এখানে I মানে ছোট আয় বা ইন্টারেস্ট রেট, এখানে হবে KD মানে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার, এখানে N উপরে 1, আচ্ছা এখানে হবে KD প্লাস এখানে হবে MV 1 প্লাস KD পাওয়ার N। আচ্ছা তো বলে নেই আই মানে হলো আমরা কিন্তু কিউটা করতেছি। আচ্ছা আমি একটু দাগ দিয়ে নেই, ভুলে গেলাম একেবারে, আমি কিউটা করতেছি। কিউ, হ্যাঁ দেখে নেই, শিওর হয়ে নেই, কিছুই মনে থাকে না। দেখো কিউ, হ্যাঁ কিউ বন্ডের বর্তমান মূল্য কত? তাহলে দেখো বন্ডের বর্তমান মূল্য আমার হলো আই মানে হলো ইন্টারেস্টের পরিমাণ, ইন্টারেস্টের পরিমাণ কিউ 11%, আর আমরা জানি ইন্টারেস্ট কিসের উপর পাওয়া যায়? অভিহিত মূল্য। তাহলে 500 টাকার 11% কত? আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে দেখবো যে 55 টাকা আসে। তাহলে আমি লিখলাম 55 ইন্টু 1 মাইনাস 1 প্লাস KD বা প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার অথবা বাজার কি বলে সুদের হার অথবা সুযোগ ব্যয়, তোমরা যে নামে দেওয়া থাকে না কেন, 10%। 10% কত? 0.10। আচ্ছা N মানে হলো বছর, কত বছর? 5 ইয়ার্স। তাহলে 0.10 প্লাস MV বা ম্যাচুরিটি ভ্যালু কত টাকা? 500 টাকা। 1 প্লাস 0.10 ঠিক আগের মতো। আচ্ছা দেখো আমি এই নিয়ে অনেকগুলো ভিডিওতে এই যে কিভাবে ক্যালকুলেশন করতে হয় তার ডিটেলস বলে দিয়েছি। আমি ডিটেলস বলি কারণ হলো আমি যখন স্টুডেন্ট পড়াই তখন দেখি যে ওরা এই ক্যালকুলেশনও ভুল করে, অনেক বেশি ভুল করে। দেখো তাহলে এখানে আমি 55 লিখলাম ইন্টু এতটুকু ক্যালকুলেশন করব। দেখো আমি কীভাবে ক্যালকুলেশন করি, প্রথমে এতটুকু কত হবে? 1 প্লাস 0.10 কত হয়? 1.1 পাওয়ার 5 1.61051 এতটুকুর ভ্যালু 1 ভাগ অ্যান্সার। তাহলে 1 ভাগ অ্যান্সার কত হবে? 0.62092 সামথিং, 1 মাইনাস অ্যান্সার, তাহলে 1 মাইনাস অ্যান্সার। আচ্ছা আসে 0.37907876 এটুকু ভ্যালু পেয়ে গেলাম। এবার এটাকে মানে অ্যান্সার টুকে, মানে অ্যান্সার বলতে হলে লাস্ট যে ক্যালকুলেশন করছে যে ভ্যালু, অ্যান্সার টুকে আমরা ভাগ দেবো 0.1। তাহলে অ্যান্সার ভাগ 0.1 কত হয়? দেখো 3.7907866769 সবগুলো লেখার দরকার নাই, তাও আমি সবগুলো লিখে দিলাম। এবার এতটুকু ক্যালকুলেশন করলে কি হয়? 500 ডিভাইডেড বাই
1.1 পাওয়ার হবে 5 কত হয় 310 টাকা দশমিক 46066। আচ্ছা, তো এতটুকু ক্যালকুলেশন কত হয় 55 ইন্টু 3.7907867669 কত হয় দেখো 208.4932 প্লাস 310.46066। আচ্ছা, তাহলে এই যে ভ্যালুটা আসছে এটার সাথে আমরা যোগ করে দিব 460.66 কত হবে 518.95। তাহলে দেখো কিউ বন্ডের আমাদের কোশ্চেনে ছিল যে কিউ বন্ডের মূল্য নির্ণয় করো, তাহলে কিউ বন্ডের মূল্য হিসাবে বের করলাম, তোমরা একটু দেখো যে বুঝছো কিনা। হ্যাঁ, এবার দেখো যে আমাদের কিউ বন্ডের বর্তমান মূল্য কত বের হলো, কিউ বন্ডের মূল্য বের হলো কিউ বন্ডের মূল্য বের হলো 518.95। এই ছিল আমাদের গ নাম্বার কোশ্চেন অ্যান্সার। এবার দেখি আমরা আমাদের ঘ নাম্বারে কি বলা আছে। ঘ নাম্বার বলা আছে যদি কিউ বন্ড থেকে অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ পাওয়া যায় তাহলে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত মন্তব্য করো। দেখো কিউ বন্ড থেকে যদি অর্ধবার্ষিক সুদ পাওয়া যায় তাহলে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। আমরা যে এখন যে ম্যাথটা করলাম এটা হলো কিউ বন্ডের বর্তমান মূল্য। আচ্ছা, আমি এখানে লিখে দিই কিউ বন্ডের বর্তমান মূল্য। এই কিউ বন্ডে আমরা বার্ষিক সুদ পাই, যদি এটা অর্ধবার্ষিক, তাই না? অর্ধবার্ষিকই তো বসে মনে হয়। হ্যাঁ, অর্ধবার্ষিক ভিত্তিতে যদি সুদ পাই তখন কি হবে এইটাকে, আচ্ছা আমি রেড কালার দিয়ে লিখে দিই যাতে তোমাদের চোখে পড়ে। এইটাকে অর্ধবার্ষিক যেহেতু তাহলে 6 মাস পর পর সুদ হবে বছরের 2 বার। এই কেডিকে ভাগ হবে 2 দিয়ে, এনকে গুণ হবে 2 দিয়ে, কেডিকে ভাগ হবে 2 দিয়ে, এনকে গুণ হবে 2 দিয়ে। বলা আছে যে কিউ বন্ড থেকে যদি অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ পাওয়া যায় তাহলে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। তাহলে আমরা এই ঘ নাম্বারে এসে দুইটা অংশ করতে হবে, দুইটা ম্যাথ। কিউর বন্ডের বর্তমান মূল্য আমাদের অর্ধবার্ষিক ভিত্তিতে একবার করতে হবে, আরেকবার দেখতে হবে যে আমাদের এম এর কী অবস্থা, তারপর দুইটা কম্পেয়ার করে যেটা ভালো ওইটাতে আমরা বিনিয়োগ করব। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। আই মানে কত ছিল জানো 11%, 500-র 11% কত দেখো। আগে তোমরা এই ফর্মুলাটা ভালো করে দেখো, তারপর তোমাকে বলি যে এখানে কি আমাদের 500-র 11% হবে না অন্য কিছু হবে। আগে ভালো করে দেখো। দেখো আমাদের কোশ্চেনেই বলা আছে যে অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ পাওয়া যায়, তাহলে 1 বছর যদি হয় 500-র 11% হলো কত 55 টাকা। আর সেটা যদি অর্ধবার্ষিক হয় তাহলে দেখো 55 টাকা ঠিকই হবে, কিন্তু 2 দিয়ে ভাগ হবে কারণ অর্ধবার্ষিক, তার মানে এটাকেও 2 দিয়ে ভাগ, গুণন 1 মাইনাস 1 প্লাস এই কেডি মানে কত ছিল জানো 10%, তাহলে এই 10%কে আবার 2 দিয়ে ভাগ করব, গুণ করব কত, এন সমান ছিল 5 ইয়ার্স, 5 গুণন আবার 2, ওইখানে 1, এখানে আবার এটাকে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, ম্যাচুরিটি ভ্যালু কত ছিল 500, 1 প্লাস 10%, এটাকে 2 দিয়ে ভাগ করব, আবার এন সমান ছিল 5, এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো আমার এতটুকুর ভ্যালু কত আসে 55 ভাগ 2
27.5 27.5 গুণন এতটুকুর ভ্যালু কত আসে দেখো। আগে আমাদের ভিতরে কাজটুকু করে নিতে হবে। 0.1কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই 0.05 আসবে প্লাস 1, তাহলে এতটুকুর ভ্যালু আসবে 1.05। পাওয়ার হলো 5 দুগুণে 10, কত হবে 1.6288 সামথিং। 1 ভাগ অ্যান্সার এতটুকু বের হলো। এবার 1 মাইনাস অ্যান্সার, এই পুরোটুকুর মান বের হলো কত 0.386086। এবার এতটুকু ডিভাইডেড বাই তাহলে ভাগ 0.05, তার মানে এতটুকু 0.05 কত আসে 7.7217349929 প্লাস এতটুকু কীভাবে বের করবো দেখো। এটা যেন কত আসছিল 0.05, তাহলে 1.05 পাওয়ার কত 5 দুগুণে 10, 1.628894 আসে, তাহলে 500 ভাগ অ্যান্সার কত আসে 306.95662668। আচ্ছা আমি এই পাশে করে দিচ্ছি দেখো। এইবার এতটুকু ক্যালকুলেশন করলে কত হয় 27.5 গুণন 7.7217349929 কত হয় 212.3477। আচ্ছা প্লাস কত 306.956626। আচ্ছা এবার এই দুটাকে আমরা যোগ করে দিই, কত হবে আচ্ছা 519.304। আচ্ছা আগেটাতে ছিল আমাদের 518, এখন হলো 519। আচ্ছা তোমরা ম্যাথটা একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ তাহলে আমাদের যখন এটার উপর সুদ ছিল বার্ষিক তখন ছিল 519.95, এখন সুদ যেহেতু অর্ধবার্ষিক হয়ে গেল কত চলে আসলো 519.30। আচ্ছা এবার এটার আমরা বর্তমান মূল্য বের করলাম, আবার বর্তমান মূল্য বের করব এম এরটা দেখো। তাহলে এখানে একটা মজার বিষয় যে এম কোম্পানির বন্ডের দেওয়া নেই, কি বলে মেয়াদ দেওয়া নেই। তো মেয়াদ যদি না থাকে তাহলে এটা চিরস্থায়ী বন্ড, আর চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য কিভাবে বের করা হয় দেখো। চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বের করার সূত্রটা হলো এরকম, তাই না, যে আমি প্রতিবার কত ইন্টারেস্ট পাবো ডিভাইডেড বাই আমার প্রয়োজনীয় আয়ের হার। তাহলে দেখো আমার ইন্টারেস্ট হলো 1000 টাকার উপর 14%, যেটা আসবে 140, আর কেডি বা প্রয়োজনীয় আয়ের হার কত 10%। এটা বোঝাই যায় আমাদের এখানে দশমিকের পরে 1 ঘর, তাহলে এখানে একটা জিরো বেড়ে যাবে, ক্যালকুলেশন করলে 00 টাকা। আচ্ছা ক্যালকুলেশনটা দেখো ম্যাথটা বুঝছো কিনা। আচ্ছা দেখো আমাদের এই এম বন্ডের বর্তমান মূল্য কত আসলো 1400 টাকা। এখন আমাদের কোশ্চেন ছিল কোন বন্ডে বিনিয়োগ করা লাভজনক হবে। দেখো কোশ্চেনটা আবার একটু পড়ে নেই যে হ্যাঁ তাহলে কোন বন্ডে অর্থ বিনিয়োগ করা উচিত মন্তব্য করো। এখন দেখো ভালো করে দেখো আমাদের এইটার বর্তমান মূল্য কত 1400, এটার বর্তমান মূল্য কত 518, কিন্তু এখানে বাজার মূল্য দেওয়া নেই। তাহলে কি করব আমরা, বাজার মূল্য যদি না দেয়া থাকে বুদ্ধিমানের কাজ হলো আমাদের অভিহিত মূল্যটাকে বাজার মূল্য ধরে নেওয়া। দেখো তাহলে কি দাঁড়ায়, আমরা যদি এম বন্ডের কথা চিন্তা করি বাজার মূল্য কত, দেখো বর্তমান মূল্য হলো আমার 1400 টাকা, আর অভিহিত বাজার মূল্য বা অভিহিত মূল্য হলো 1000 টাকা। আচ্ছা আর এটার বর্তমান মূল্য হলো আমার 518 টাকা, বাজার মূল্য হলো
500 টাকা। তাহলে দুইটাতেই আমরা বিনিয়োগ করতে পারবো। কিন্তু যদি আমরা এমে বিনিয়োগ করি আমাদের লাভ হবে কত দেখো, 1400 মাইনাস কত হয় 1000। তাহলে এমে বিনিয়োগ করলে আমার প্রফিট আসতেছে 400 টাকা। কী হবে 1400 মাইনাস 1000 সমান সমান 400। আর যদি আমি কিউতে বিনিয়োগ করি কত হবে 518 মাইনাস 500 সমান সমান কত হয় মাত্র 18 টাকা। তাহলে অবশ্যই আমরা এমে বিনিয়োগ করব। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের বিনিয়োগ ডিসিশন হবে কি যে এমে বিনিয়োগ করব। আবার সামনে অন্য কোনো কোশ্চেনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।